নূর আমার হাত ধরে বলল, ভাবিজি আপনার কিন্তু খুব কষ্ট হবে। আমি বললাম, কেন? নূর বলল, আমি খেপে গেলে আপনি সহ্য করতে পারবেন তো? আমি বললাম, দেখাও না তুমি কত বড় বীর। এরপর নূর মেশিনটা সেট করে পচ করে চালান করে দিল। আর সাথে সাথে আমি চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম। বন্ধুরা, আমার নাম সোনালী গুপ্তা। বেশ কিছুদিন হলো আমি বিএ পাশ করেছি। ভালো পরিবারের সম্ভ্রান্ত বংশে আমার জন্ম। বাবার একমাত্র মেয়ে, তাই বাবা অন্য একটি সম্ভ্রান্ত বংশে বড় অফিসারের সঙ্গে আমার বিয়ে দিলেন। কিন্তু কি দুর্ভাগ্য আমার! আমি ঘুণাক্ষরেও জানতে পারিনি বা জানার চেষ্টাও করিনি আমার স্বামীর এত বয়স, অর্থাৎ আমার বয়সের প্রায় দ্বিগুণ। বড় বংশের এবং খুব বড় ধরনের চাকরি করেন বলে মা বাবা বিয়ে দিয়ে কর্তব্য পালন করলেন। ঠিকানাটা গোপনই রাখলাম, কারণ আমার এই ঘটনা সম্পূর্ণ সত্য। একটা বই পড়ে জানতে পারলাম নাম ঠিকানা সম্পূর্ণ গোপন রেখে মনের অতৃপ্ত কথা প্রকাশ করে কিছুটা হালকা হওয়া যায়। আমাদের বিয়ে হয়েছে প্রায় 6 মাস হতে চলল। লাগালাগি বিষয়ে কোনোদিন চিন্তা ভাবনা করিনি। শুধু ভাবতাম যা কিছু হবে বিয়ের পরেই, অর্থাৎ এই 24 বছর বয়সে একবারও ছেলেদের দিকে বাজে নেশায় তাকাইনি। তাছাড়া আমার চেহারা এত সুন্দর ছিল, যদি ওই নেশা আমার থাকতো তাহলে ছেলেরা যে কোনো সময় আমাকে নিয়ে মেতে উঠত। বর্তমানে আমার বরের বয়স 42 বছর। গায়ের রং শ্যামলা, তাও আবার একটা পায়ে ছোটবেলা থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন। তার প্রজেক্ট অফিসারের চাকরি। আমার ব্যক্তিগত কারণে তার খুব একটা বেশি পরিচয় খুলে জানাতে পারলাম না। এমন এক জায়গায় পোস্টিং, বিয়ের ঠিক 10 দিনের মাথায়, যেখানে চারিদিকে পাহাড় ঘেরা, মাঝে মধ্যে খালি জায়গায় 2-1টি করে বাড়ি ঘর দেখা যাচ্ছে। ওইখানেই একটি দ্বিতল 3 রুমের কোয়ার্টার। নিচে গাড়ি রাখার ও ড্রাইভার বা অন্যান্য চাকর বাকর থাকার একটি রুম আছে, যদিও বর্তমানে কেউ থাকে না। বিয়ের ঠিক 1 মাস পরে আমাকে নিয়ে গেলেন ওই সরকারি কোয়ার্টারে। এর পূর্বে বাড়িতে মাত্র 2 দিন আমাদের লাগালাগি হয়েছে, আর তাতে খুব অল্প সময় লেগেছে, অর্থাৎ 30 সেকেন্ডের বেশি তো নয়, বরং কমই হবে। তাছাড়া এ ব্যাপারে আমার তো কোনো অভিজ্ঞতা ছিলই না বা থাকার কথাও নয়। পরে ভাবলাম বিয়ের ঝামেলায় হয়তো বা পরিশ্রান্ত, তাই অল্প সময়ই হয়ে যাচ্ছে। কিন্তু আমার ভুলটা ভাঙল কোয়ার্টারে আসার পর থেকেই। এখানে এসে দেখি সেই পূর্বেরই অবস্থা, মানে 20-30 সেকেন্ডের বেশি থাকতে পারে না। এছাড়া ও সাইজেও অনেক ছোট ছিল। যখন আমার কাছে আসতো তখন আমাকে বলতো, সোনালি। আমার জীবনে কোথাও এমন মশালদা গন্ধ পাইনি, অর্থাৎ কেমন যেন নেশা ধরে যায় ওই গন্ধ শুকতে শুকতে। তখনই আমি আর ধরে রাখতে পারি না। আমাকে হাত দিয়ে ধরতেও দেয় না, বলে আমার হাত নাকি আগুন, ধরলেই সাথে সাথে চলে আসবে। তাই কিছুক্ষণ ছটফট করে আবার স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ি রোজই। এইভাবে পুরো 1 মাস কাটতে চলেছে এবং ভাবছি এটাই বোধ হয় মেয়েদের জীবন। যাক, এভাবেই দিন হয়তো চলে যাবে। পরে ভাবলাম, এই করতে করতে যদি একটা নতুন মানুষ এসে যায় তবে তো রক্ষে। এর মধ্যে একবার একজন ডাক্তারের সাথে পরামর্শ করা হলো এর কারণ জানার জন্য। ডাক্তার বলেছে বেশি বয়সের জন্য এরকম অনেকের ক্ষেত্রে ঘটে থাকে। তবে কেউ যদি 25 বছরের মধ্যে বিয়ে করে নেয় তাহলে এরকম হবার সম্ভাবনা কম থাকে। তখন বেশি বয়স পর্যন্ত ক্ষমতা বজায় থাকে। যাক, এর কিছুদিন পর, অর্থাৎ দিন 15 পরে, আমার স্বামীর অফিসে একটি মুসলমান ছেলের নতুন চাকরি হয়েছে 4র্থ শ্রেণীর কর্মচারী হিসাবে। ছেলেটির আনুমানিক বয়স প্রায় 23-24 হবে। গায়ের রং শ্যামলা, ঘন কোকড়া চুল। ছেলেটির নাম নূর আলী খান। শরীর শক্ত, পেশি বহুল, অর্থাৎ দেখতে প্রায় দৈত্যের মতো। খুব গরিব বলে সরকার একে চাকরি দিয়েছে। তবে ছেলেটা খুবই ভদ্র ও নম্র। স্বাস্থ্য আছে বলে নিজেকে গর্বিত ভাবেনি কোনোদিন। উচ্ছৃঙ্খলও নয়। আমাদের কোয়ার্টারে মাঝে মধ্যে আমার এটা সেটা দিয়ে পাঠিয়ে দেয়। আমার চোখের দিকে চেয়ে কথা বলে না, কেবল পায়ের দিকে চেয়ে কথা বলে। সেজন্য বোধ হয় আমিও তাকে খুব স্নেহ করি এবং সব সময় আসতে বলি। সপ্তাহ খানেক পরে আমার বর এসে আমাকে বলল, সোনালি, আমাকে প্রায় 2 সপ্তাহের জন্য একটি স্পেশাল ট্রেনিংয়ে দেরাদুন যেতে হবে। তোমাকে একা ফেলে কি করে যাই বলতো? বাড়িতেও তোমাকে পাঠাতে পারছি না, কারণ মা বাবা নেই। দাদারা যে যার সংসার নিয়ে ব্যস্ত। তাছাড়া তোমার বাবা মাও 2-3 দিন আগে গয়া কাশি গেলেন মাস 2-এর জন্য বেড়াতে। এমতাবস্থায় আমি ঠিক করেছি চাকরানি তো বাড়িতে থাকছেই, আর আমার অফিসের পিয়ন নূর খানকে আমাদের নিচের ঘরে থাকার ব্যবস্থা করে দিচ্ছি।
আমাদের ড্রাইভার যখন থাকে না তখন অসুবিধা তো হবার কথাই নয়। নূরের খাওয়া দাওয়া আমাদের এখানেই ব্যবস্থা করে নিও। তখন আমি নিরুপায় হয়ে আমার বরের অনুমতিতে সায় দিলাম। পরদিন আমার বর সুইটকেস হাতে নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়লেন। তখন সময়টা প্রায় চৈত্র মাসের শেষ দিক হবে। নূর খানও বিকাল বেলায় অফিসেরে আমার বাড়িতে এলো। কাজের মেয়েটি ঘরে আছে। প্রায় বিকাল 5:30 উপর বাজে। সারাদিন দাবদাহের পর পরন্ত বিকাল বেলায় উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ জমে সারা আকাশ গ্রাস করে ফেলেছে। মনে হচ্ছে এক্ষুনি ঝড় আসবে প্রচণ্ড গতিতে। তাই চারিদিকে ছুটাছুটি দৌড়াদৌড়ি লেগে গেল। এমন সময় আমাদের ঝি বেটি হঠাৎ আমাকে বলল, বৌদিমণি, ঘরে আমার 3টা ছেলে। ওরা ভয় পাবে, তাই আমাকে এক্ষুনি বাড়ি যেতেই হবে। আপনি ভয় পাবেন না, নূর তো আপনার কাছে থাকছেই। আমি কাল সকালেই চলে আসব। তাছাড়া আপনাদের পাকা বাড়ি, তাই ভয় পাবার কোনো কারণ নেই। এই বলে সে আমার দরজার বারান্দায় বসে পড়ল। খানিক পরে আমি বাহিরে এসে দেখতে পেলাম ঝড়ের দাপটে তার গা সম্পূর্ণ ভিজে গেছে। তখন আমি ধমকে তাকে ঘরের ভিতর নিয়ে সোফায় বসিয়ে দিলাম। ওর পরনে ছিল খুব নিচু মানের স্যুট আর শার্ট। কিন্তু ভগবানের কি খেলা! হঠাৎ আমার ঘরের বাল্বটি খারাপ হয়ে গেল ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে। আমাদের ঘরে ড্রয়িং কাম বেডরুম একটাই ছিল, আর কিচেন ও খাবার ঘর ছিল সম্পূর্ণ আলাদা, এটা বাথরুম। তখন নূর খানকে কাঠের চেয়ারটা টেবিলের উপর রাখতে বলি, কারণ ঘরে একটা অতিরিক্ত বাল্ব আনা ছিল, সেটা এখন লাগাতে হবে। নূর আমার কথা মতো তাই করল। এরপর আমি টর্চটা তার হাতে দিয়ে উঠতে যাচ্ছিলাম, তখন নূর আমাকে বলল, ভাবিজি, আমাকে দিন, আমি লাগিয়ে দেব। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি পারবে? নূর বলল, দেখি না, নিশ্চয়ই পারব। এই বলে সে লাগাবার জন্য চেয়ারের উপর উঠে পড়ল, আর আমি চেয়ারটা ধরে রাখলাম। বাল্ব লাগিয়ে নামতে যাবে, ঠিক তখনই আমার মাথায় তার কোমরে কি একটা রাখা শক্ত জিনিসে আঘাত পেলাম হঠাৎ করে। আমি তখন ওকে বললাম, তোমরা আজকালকার ছেলেরা সব সময় একটা হাতিয়ার নিয়ে চলাফেরা করো। অবশ্য এটা করা প্রয়োজন, যা দিনকাল চলছে না। আমার কথা শেষ হয়েই তখনই চেয়ারটা নামাতে নামাতে নূর আমাকে বলল, আপনি বোধ হয় ভুল করছেন ভাবিজি। এসবের ধারে কাছে আজকাল আমি যাই না। আমার কাছে কেবল একটি হাতিয়ারই আছে, এর বেশি আর কিছুই জানি না। তখন আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে। তাহলে ওইটা কিসের আঘাত আমার মাথায় লেগেছিল বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে ওকে জিজ্ঞাসা করলাম, কিন্তু নূর আমার কথায় কোনো উত্তর দিল না। তারপর ও তো আমার চোখাচোখি হয় না। এদিকে ঝড় থামল প্রায় আধ ঘন্টার পর। এরপর অন্য গল্প গুজব করে ওকে খেয়ে নিতে বললাম। নূর তখন আমাকে বলল, ভাবিজি, আপনি খেয়ে নিন। বরং আপনি এক কাজ করুন, আমাকে একটি পাত্রে খাবার দিয়ে দিন, আমি নিচে গিয়ে খেয়ে শুয়ে পড়ব। আমি ধমকে বললাম, না, ওপরেই তোমাকে খেতে হবে। আমার ধমকে সে রাজি হলো। ঝি বেটি ঝড় ওঠার জন্য তাড়াতাড়ি করে 2টো সিদ্ধ ডিম ও ডাল রান্না করে দিয়ে চলে গেছে। তারপর খাওয়া দাওয়া সেরে নূর আমাকে বলল, ভাবিজি, এবার আপনি নিশ্চিন্তে ঘুমান। আমি নিজে সারা রাত আপনার পাহারায় থাকব। তখন আমি বললাম, তুমি উপরেই থাকো, আমার সোফার ওপর বসো। আমি তোমার সাথে সারা রাত বসে বসে গল্প গুজব করব। আমার মাথায় কিন্তু তখন থেকেই ওই জিনিসটার কথা ঘুরপাক খাচ্ছে। তাকে আবার জিজ্ঞাসা করায় কোনো উত্তর দিল না। শুধু বলল, ভাবিজি, আপনার পাশে বসতে আমার ভীষণভাবে লজ্জা বোধ করছে। অবশেষে আমার পিড়াপিড়িতে না বসে আর থাকতে পারল না। একসময় নূর খুব লজ্জা মাখা মুখ নিয়ে আমাকে বলল, ভাবিজি, আপনি যেটার কথা বলছেন সেটা কি? আমি বলতে পারবো না, শুধু এতটুকু বলতে পারি, ওটা সেই জিনিস যেটা বিয়ের পর কাজে লাগে। নূরের কথাটা শুনে আমার মাথাটা ঘুরপাক দিতে লাগলো। আমি ভাবতে লাগলাম কিভাবে একজন মানুষের এত বড় হতে পারে। কোনো জানি আমার অবিশ্বাস ঠেকতে লাগলো। শেষে কৌতূহলের সমস্ত লজ্জা শরম বিসর্জন দিয়ে বলে বসলাম, ওই জিনিসটা আমাকে একবার দেখাতে হবে। এরপর আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা নূর, তুমি আমার মুখের দিকে চেয়ে এখনো একবারও কথা বলনি। এমনকি যেদিন থেকে তুমি আমার এখানে এসেছো সেদিন থেকেই আমার মুখপানে চেয়ে কথা বলছো না। কোনো বলছো না নূর? আমার এই কথা শুনে নূর বলল, মা আমাকে বলেছে কোনো মেয়ে লোকের বা মহিলার মুখোমুখি চেয়ে কথা না বলতে। এতে নাকি মন খারাপ হয় এবং শরীরও দুর্বল হয়।
আর শরীর একবার দুর্বল হলে ভবিষ্যতে বিয়ে করা তো দূরের কথা, জীবনে কোনো উন্নতিও করতে পারবো না। ওর কথা শুনে আমি বললাম, তুমি তো খুব বেশি মাতৃভক্ত ছেলে। নাও, এবার হয়েছে, ছাড়ো তোমার এসব কথা। এখন একবার চাও তো আমার পানে, দেখি কত দুর্বল হয়ে পড়ো তুমি। এই কথাগুলো শোনার পর সে হঠাৎ আমার চোখের দিকে তাকালো। সে অবাক হয়ে শুধু আমার দিকে তাকিয়ে রইল, যেন চোখের পলক পড়ছে না। তখন আমি বললাম, নূর, এমন ভাবে কি দেখছো? সে বলল, ভাবিজি, এত সুন্দর রমণী এর আগে আমি কখনো দেখিনি। এই বলে সে হঠাৎ করে আমার পায়ে হাত দিতে গেল। আর তখনই আমি তার হাত ধরে ফেললাম। ওর গাটা তখন থরথর করে কাঁপছিল। বুঝতে পারলাম ওর সারা শরীর কেবল ঘামে ভেসে যাচ্ছে। আস্তে করে আমার হাতটা নিচে নিয়ে গেলাম জিনিসটা দেখার জন্য। নূর তখন এক দৃষ্টে আমার মুখের দিকে চেয়ে আছে। বুঝতে পেলাম ও লাগার জন্য একদম রেডি। আমি নিজেকে আর সামলে রাখতে পারলাম না। মনে মনে কেবল ভাবতে লাগলাম, মানুষে মানুষে কত না তফাৎ। স্পষ্টই ওকে দেখতে পেলাম। নূর অমনি আমার হাত ধরে বলল, ভাবিজি, আপনার কিন্তু খুব কষ্ট হবে। আমি বললাম, কেন? নূর বলল, আমি খেপে গেলে আপনি সহ্য করতে পারবেন তো? আমি বললাম, দেখাও না তুমি কত বড় বীর। সত্যিই আমার কথাটা নূরকে আঘাত হেনেছিল কিনা জানি না, তবে আমার এই কথা শোনার পর সে হঠাৎ ধরে আমাকে বলল, দেখুন ভাবিজি, পারবেন তো? শেষে কিন্তু আমাকে দোষতে পারবেন না। আমি জীবনে কারো দিকে তাকাইনি, এমনকি কোনোদিন কারো সাথে মজাও করিনি। লোকের কাছে শুনেছি ক্ষয় হলে নাকি বিয়ের পরে আর কোনো মজা থাকে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার চাহিদা সত্যিই জেগে উঠল। তাই কখন যে ওকে হাতে নিয়েছি বলতে পারবো না। এক সময় আমি ওকে বললাম, নূর, যা করার করো, আর দেরি করো না। আমি তখন ভুলে গেলাম আমার আভিজাত্য, ভুলে গেলাম জাতপাতের বালাই। শুধু ভাবতে লাগলাম কি করে আরো বেশি মজা পাওয়া যায়। আমি বললাম, নূর, তুমি কি এর আগে কোনোদিন কারো সঙ্গে আজকে যে ঘটনা ঘটতে চলেছে তা কোনো দিন করেছ? নূর বলল, না। তখন আমি বললাম, কিন্তু নূর, আমিও এর আগে অন্য কাউকে দেই নাই। বর্তমান যেটা ঘটতে চলেছে সেটা যদি গুণাক্ষরে কোনোদিন প্রকাশ হয়ে যায়, তাহলে মৃত্যু ছাড়া আর আমার কোনো রাস্তা থাকবে না। তুমি আমাকে কথা দাও, এই কথা কাউকে বলবে না। নূর বলল, সে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আমাদের এই খেলার কথা আর কেউ জানবে না। মনে রেখো। এই কথা বলার সাথে সাথে নূর হামলে পড়ে একে একে লুটে নিতে মাতোয়ারা হয়ে উঠল। শুরু করতেই আমার অবস্থা একদম খারাপ হয়ে গেল। তবুও সহ্য করে থাকলাম, কারণ ওর কাছে পরাজিত হওয়া যাবে না। আমার দাঁতগুলো ছিল বেশি সুন্দর, টিকালো লম্বা নাক ও মসৃণ গাল, সবগুলি মিলিয়ে ভেনাসের মতো আমাকে ভগবান তৈরি করেছেন। আয়নার সামনে দাঁড়ালে এক সময় আমার নিজেরও ঈর্ষা হতো আমার প্রতি, যেন ভগবান ব্রহ্মা তার সমস্ত রূপ সৌন্দর্য আমাকে প্রদান করেছেন। অথচ ভাগ্যের কি পরিহাস, আমাকে মজা দেবার মতো কাউকে ভগবান আমাকে দেননি। তাই চতুর্থ শ্রেণীর কর্মী অন্য জাতের নূরের কাছে সবকিছু তুলে দিতে কোনো সংকোচ বোধ করলাম না, বরং ভালোই লাগছিল। এরপর আমি সোফায় উঠে বসলাম, আর নূরের সেই প্রকাণ্ড চাইনিজ মূলাটা দিয়ে আমাকে অনর্গল মজা দিতে থাকে। আমার বর তো এত রকম খেলা কোনোদিনও করতে চেষ্টা করেনি, তবে নূর এখন খেলায় মেতেছে, আমাকে যেন সত্যিই পাগল বানিয়ে দিচ্ছে। একটু পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার ভালো লাগছে নূর? নূর তখন উত্তর দিল, কি যে ভালো লাগছে তা আপনাকে বুঝাই কি করে ভাবিজি। মনে হচ্ছে আমি বেহেস্তের হুড়ি পেয়ে গেছি। আমি কি বলে যে তাকে সম্বোধন করলে খুশি হবে তার ভাষা যেন খুঁজে পাই না। তাই প্রিয়তমই বললাম। নূর বলল, ভাবিজি, আপনি আমাকে এইভাবে ডাকছেন কোনো? আমি বললাম, নূর, তুমি যে ভাবে দিচ্ছ তাতে আমি পাগল হয়ে গেছি। এত মজা সত্যিই ভগবান আমাকে জুটিয়ে দিলেন। কি দিয়ে তোমাকে আমি তার প্রতিদান দেব ভেবে কুল পাচ্ছি না। তাই প্রিয়তম বলতেও তোমাকে আর কোনো দ্বিধা নেই। তুমি খুশি হয়েছ তো নূর? নূর বলল, হ্যাঁ ভাবিজি, আমি ভীষণ খুশি হয়েছি। কিন্তু আমি আপনাকে কি বলে ডাকলে খুশি হবেন বললেন না তো? তখন আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছ, তুমি আমাকে প্রিয়া বলেই ডাকবে। এই বলে আমি নূরকে একটা আদর করে দিলাম, আর নূর পচপচ করে মারতে থাকলো। এভাবে প্রায় 1 ঘন্টা লাগানোর পর ও থামল। ব্যথায় আমি উঠতে পারলাম না।
তাই নূর আমাকে ধরে বাথরুমে নিয়ে গেল। এরপর আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম।